বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই সেশনে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ কামরুজ্জামান সর্দার, প্রভাষক, জলছড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ। শিক্ষার্থীরা, প্রথমে আসব এই চ্যাপ্টারের সারসংক্ষেপ জানবো। এর সংজ্ঞাটা কি খেয়াল করে দেখো। এই চ্যাপ্টারের মধ্যে মেইন যে আমরা কাজটা করব, আমাদের যেমন কারবারে কিছু দৃশ্যমান সম্পদ আছে, যেমন ভূমি, আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, মোটর গাড়ি, এগুলো কিভাবে অর্জন করতে হবে। আবার কিছু অদৃশ্যমান সম্পদ আছে, যেমন সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, ইজারা সম্পদ। এই জিনিসগুলো আমরা কিভাবে অর্জন করব এবং এই জিনিসগুলো কিভাবে আমরা হিসাবভুক্ত করব এবং কিভাবে এগুলোর অবচয় অবলোপন নির্ণয় করব, এই চ্যাপ্টারে মোটামুটি এটা নিয়ে আলোচনা করা আছে। সুতরাং এখানে যে সংজ্ঞাগুলো আছে, এই সংজ্ঞাগুলো এই সংজ্ঞাটা একটু পড়ে নিও। আমি এটা আর বলতেছি না, তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই চ্যাপ্টারে আমাদের নির্ণয় করতে হবে মূলত অবচয়। তো অবচয়কে আমরা বলি ব্যয় বন্টন প্রক্রিয়া। অবচয় এমন একটা ব্যয় বন্টন প্রক্রিয়া যেখানে স্থায়ী সম্পদের ক্রয় মূল্যকে তার ব্যবহারযোগ্য আয়ুষ্কালের মধ্যে বন্টন করে দেওয়া হয়। এবার আসো অবচয় নির্ধারণের মৌলিক বিষয়। দেখো, অবচয় নির্ধারণের জন্য কয়েকটা মৌলিক বিষয় মনে রাখতে হবে। তার মধ্যে সবার প্রথমে গুরুত্বপূর্ণ হলো সম্পত্তির ক্রয় মূল্য। সাধারণত স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য বলতে সম্পত্তির ক্রয় মূল্যের বলতে ক্রয় মূল্য যে দামে কিনবো তার সাথে আমদানি শুল্ক, পরিবহন খরচ, ভ্যাট, সংস্থাপন ইত্যাদি যোগ করতে হবে। তারপরে দেখো সম্পদের আনুমানিক আয়ুষ্কাল। একটা সম্পদ যতদিন কারবারে উপযোগিতা দিবে বলে ধরে নেওয়া হয় বা ধারণা করা হয়, সেটাকে বলে সম্পত্তির আয়ুষ্কাল। অর্থাৎ একটা সম্পত্তির ব্যবহার উপযোগী কালকে এই সম্পত্তির আয়ুষ্কাল বলে। এরপরে যে বিষয়টা আছে সেটি খেয়াল করে দেখো, সেটার নাম হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। একটি সম্পত্তির আয়ুষ্কাল শেষে উক্ত সম্পত্তির বিক্রয়যোগ্য মূল্যকেই ভগ্নাবশেষ মূল্য বলে। অর্থাৎ সম্পত্তির অবচয় ধার্যের পরে যতটুকু মূল্যের উপর অবচয় ধার্য করা আর যায় না, তাকেই ভগ্নাবশেষ মূল্য বলে। এখন যদি আমি তোমাদেরকে খুব সিম্পলি বলি, তাহলে মনে করবা, ধরো আমরা একটা মেশিন কিনেছি, সেই মেশিনটা 5 বছর ব্যবহার করতে পারবো। মেশিনটা 5 বছর ব্যবহার করলাম, করার পরে এই মেশিনটা যদি অকেজ হয়ে যায় বা ব্যবহার করা না যায়, তারপরেও কিন্তু ওর একটা ওজনের দামে বা ওর একটা কিন্তু আমরা যেটা বলি একটা ভাঙাড়ি মূল্য থাকবে। ভেঙে চুরে যাওয়ার পরেও কিন্তু একটা মূল্য থাকে, এটাকে আমরা বলি ভগ্নাবশেষ মূল্য। এবার আসো অবচয়যোগ্য মূল্য। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সম্পত্তির যতটুকু মূল্যের উপর অবচয় নির্ণয় করা যায় সেটাকে বলে অবচয়যোগ্য মূল্য। তো খেয়াল করো, সরলরেখী পদ্ধতির ক্ষেত্রে অবচয়যোগ্য মূল্য ইকুয়াল সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্য সমান সম্পত্তির ক্রয় মূল্য। কারণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে সম্পত্তির ক্রয় মূল্যের উপরেই অবচয় ধরা হয়। তারপরে খেয়াল করো অবচয় ধার্যের গুরুত্বপূর্ণ পদ্ধতি। দুটো গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে আমি এই সেশন আলোচনা করব। সবার প্রথমে দেখবো স্থির কিস্তি বা সরলরেখী পদ্ধতি, যেটাকে আমরা বলি স্ট্রেট লাইন মেথড। দেখো, সরলরেখী পদ্ধতি হলো এমন একটা পদ্ধতি, এই পদ্ধতিতে সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আগে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করা হয়। সেইখান থেকে অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দিয়ে ভাগ দিয়ে এর বার্ষিক অবচয় নির্ণয় করা হয়। অথবা সম্পত্তির যে অবচয়যোগ্য মূল্য সেটাকে শতকরা হার অনুযায়ী কেটে বার্ষিক অবচয় নির্ণয় করা যায়। তো এটা সূত্রটা দেখো, অবচয় সমান অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। তো এবার আসো ক্রমহ্রাসমান জের পদ্ধতি। যে পদ্ধতিতে প্রতি বছর সম্পত্তির লিখিত মূল্য বা পুস্তক মূল্য বা ক্রমহ্রাসমান মূল্যের উপর অবচয় ধার্য করা হয়, তাকে ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলে। খেয়াল করো, এই পদ্ধতির নাম হলো ডিক্লাইনিং ব্যালেন্স মেথড পদ্ধতি, অথবা আমরা কে বলতে রিডিউসিং ব্যালেন্স মেথড পদ্ধতি। তাও অর্থাৎ এর কিন্তু ব্যালেন্সটা দিন দিন কমতে থাকবে, রিডিউস করতে থাকবে। এখন একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন একটা 10,000 টাকা মেশিন, একটা 10,000 টাকা মতো একটা মেশিন 1 জানুয়ারি 2022 তারিখে ক্রয় করা হলো। অবচয়ের হার হচ্ছে 10%। প্রথমে যদি আমরা হিসাব করি 2022 সালে অবচয় কত হবে, 2022 সালের অবচয় হবে এই 10,000 টাকার উপর 10% করলাম, তো এইখানে আমার 1,000 টাকা। কিন্তু 2023 সালে যদি আমরা অবচয়টা ধরি, তাহলে মনে রাখতে হবে আগের বছর যে অবচয় ধরছি অর্থাৎ 22-এর ক্রয় মূল্য থেকে ওইটা বাদ দিয়ে নিব। অর্থাৎ 10,000 থেকে আগের বছর অবচয় 1,000 বাদ দেওয়ার পরে আমার পুস্তক মূল্য থাকবে 9,000 টাকা, এবং 9,000 টাকা পরে 10% করবো, কত আসলো, 900 টাকা। আবার যদি 2024 সালে অবচয় নির্ণয় করি, সেক্ষেত্রে কি করব, এই যে 23 সালে পুস্তক মূল্য ছিল আমার 9,000 টাকা, সেখান থেকে 900 টাকা আমার অবচয় ছিল, সেটা বাদ দিব, তাহলে 24 সালে পুস্তক মূল্য বের হবে আমার 8,100। 8,100 সাথে 10% করলে বের হবে 810 টাকা। তো এইভাবে আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করব। এতে প্রতি বছর ক্রমে ক্রমে আমার অবচয়ের পরিমাণ হ্রাস পায়।
তো দেখো ক্রমহ্রাসমান জের পরিবর্তে অবচয়ের হার দেওয়া কিন্তু বাধ্যতামূলক, দিয়ে দিবে প্রশ্নে। তবে যদি কখনো দেওয়া না থাকে তখন সেটাকে আমরা দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধরবো। সেক্ষেত্রে অবচয়ের হার দেওয়া না থাকলে একটা সূত্র ব্যবহার করব, 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2। যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কখনো অবচয়ের হার দেওয়া না থাকে তাহলে শিক্ষার্থীরা এই সূত্র দিয়ে তোমরা অবচয়ের হার নির্ণয় করতে পারবা, যে 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2। তো আজকে সেশনটা এই পর্যন্ত ছিল। সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ অবচয়ের বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু আলোচনা করব। ধন্যবাদ সকলকে।